আসসালামু আলাইকুম। আমি মোজাদ্দেদ আলফেসানি, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত আছি। আজকে আমরা আসলে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে আমাদের করণীয় কি? সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো হাঁটুর অ আমাদের হাঁটুতে আসলে ৪ টা লিগামেন্ট আছে, মেজর লিগামেন্ট, এসিএল, পিসিএল, এমসিএল এবং এলসিএল। তো হাঁটুর লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস অনেকেই মনে করেন যে এটা সার্জারি ছাড়া ঠিক হওয়া সম্ভব না। তবে এইটার একটা মাত্রা বা গ্রেড আছে। সাধারণত আমরা গ্রেড 1 থেকে 2 পর্যন্ত উইদাউট সার্জারিতেই শুধুমাত্র রিহেবিলিটেশন এক্সারসাইজের মাধ্যমেই আবার নরমাল লাইফে ফিরিয়ে আনানো সম্ভব হয়। বাট যদি গ্রেড 2 প্লাস ইনজুরি হয়ে থাকে, গ্রেড 2 থেকে গ্রেড 3 মানে অলমোস্ট কমপ্লিট টিয়ার, সেক্ষেত্রে আমরা সার্জারি করতে সাজেস্ট করে থাকি এবং এটা সার্জারি ছাড়া কামব্যাক করাটা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। যাদের জন্য সার্জারির প্রয়োজন হয়, তো সার্জারির করার আগে এবং পরে করণীয় কি? এটা আসলে অনেকেই জানতে চান। কবে থেকে রিহ্যাবটা স্টার্ট করা উচিত বা আম এইটা সার্জারি কতদিন পর থেকে শুরু করলে ভালো হয়? অনেকেই হচ্ছে গিয়ে এটার গুরুত্ব বুঝতে পারেন। অনেক সময় দেখা যায় যে কোথায় গিয়ে করবেন সেটার ব্যাপারেও ওনারা প্রপার ধারণা পান না। আ দেশের বাইরে থেকে যারা সার্জারি করে আসেন তারা একটা সার্জনের কাছ থেকে প্রপার গাইডলাইন নিয়ে আসেন। অনেকেই গাইডলাইনটার গুরুত্ব বুঝেন, অনেকে বুঝেন না। তো এটার ক্ষেত্রে সার্জারির সাকসেস অনেকাংশে ডিপেন্ড করে। পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন যত ভালো হবে, সার্জারির সাকসেস ততই ভালো আসবে। আমাদের দেশে আমরা এখন পূর্ণাঙ্গ রূপে এই সার্ভিসটা দিচ্ছি। অনেকগুলা প্রতিষ্ঠানেই এই সার্ভিসটা খুব ভালোভাবেই দিয়ে আসছে। আ আমি আজকে আসলে এইটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে আসলে এটা কিভাবে কি হয়? কিভাবে করা হয়? আ সার্জারির পূর্ববর্তী যে প্রটোকলটা আছে এটাকে আমরা সার্জারির জন্য প্রিপারেশন বলে থাকি। তো এই প্রিপারেশনে বেসিক্যালি হচ্ছে আমরা আ ইনজুরিটা যেন হাঁটুটাকে আর বেশি ক্ষতিগ্রস্ত করতে না পারে, যতটুকু ড্যামেজ হয়েছে তার থেকে যেন বেশি ড্যামেজ না হয় সেটাকে প্রোটেক্ট করা এবং এটার সাথে দেখা যায় যে হাঁটুতে অনেক সময় প্রদাহ থাকে। সেই প্রদাহটাকে কিভাবে মিনিমাইজ করে নিয়ে আসা যায় এবং সার্জারির জন্য মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার্ড হওয়া। তো মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার্ড হওয়া মিনস হচ্ছে আমি একটা সার্জারির জন্য মানসিকভাবে কতটুকু প্রস্তুত, এইটা নিজের সাথে নিজেকে প্রস্তুত করা। সাথে আমার ফিজিক্যালি মানে আমার এই জয়েন্টের সাথে রিলেটেড যে মাসল গুলো আছে, সেই মাসল গুলাকে আমরা কতটুকু পরিমাণ প্রিপেয়ার করতে পারছি, যেটা আমার সার্জারি পরবর্তী রিকভারি প্রসেসটাকে ত্বরান্বিত করবে। আ এটা হচ্ছে গিয়ে সার্জারি পূর্ববর্তী প্রিপারেশন। আর সার্জারি হয়ে যাওয়ার পরে সাধারণত এখন বিভিন্ন জায়গাতে ৯ দিন অথবা ১৪ দিনের সেলাই কাটে। যদিও আর্থ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে খুব, খুব ছোট ২ থেকে ৩ টা ছিদ্র হয়। আর একটা আ উম ড্রিল করার জায়গা যেটা হচ্ছে গিয়ে ২ থেকে ৩ টা আ স্টিচ থাকে। তো সাধারণত ৯ থেকে ১৪ দিনের মধ্যেই এটা রিমুভ করা হয়। এই স্টেজটা খুব ইম্পোর্টেন্ট সাধারণত ইনফেকশন এভয়েড করার জন্য। ইনফেকশন হওয়ার চান্স থাকে এই সময়টাতে। তো যদি আমরা ওই জায়গাটায় সতর্কতা অবলম্বন করি, আমাদের দেশে এবং দেশের বাইরেও হচ্ছে এই সময়টাতে লেজার থেরাপি ব্যবহার করা হয়। তবে আমরা মোস্ট কমনলি দেখা যায় যে সেলাই কাটার পরেই আমাদের আ ফাংশনাল এক্টিভিটিস গুলা শুরু হয়। ফাংশনাল এক্টিভিটিস হচ্ছে থেরাপিউটিক ফাংশনাল এক্টিভিটিস। যেমন ম্যানুয়াল থেরাপি, সেক্ষেত্রে হচ্ছে আ সাধারণত ডিসেনসিটাইজ করার জন্য কোয়াড্রিসেপ মাসল, কাফ মাসল, হ্যামস্ট্রিক মাসল, যেই মাসল গুলা বা যেই গ্রুপের মাসল গুলা নি জয়েন্টটাকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে আমরা একটু নরমালাইজ করার চেষ্টা করি। সার্জারির পরে অনেকেরই হচ্ছে হাঁটুর নিচের সামনের দিকে একটা নামনেস বা অবশ বা অনুভূতিহীনতা অনুভব হয়। এটাও হচ্ছে গিয়ে আস্তে, আস্তে সেনসিটাইজ এর মাধ্যমে আ আমরা অনুভূতিটাকে ফিরিয়ে আনার চেষ্টা করি। আ এই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে
রেঞ্জ নিয়ে আসা। সো এটা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, শুধু এসিএল ইনজুরি ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আমরা ফুল রেঞ্জে নিয়ে আসার চেষ্টা করি। হাঁটুর এক্সটেনশন বা হাঁটু পুরোপুরি যেন সোজা হয় সেই দিকটা আমরা খেয়াল রাখতে হয়। এটার পরবর্তীতে নিউরোমাস্কুলার কন্ট্রোল ডেভেলপমেন্টের যে ফেজটা আছে এটাকে আমরা ফেজ 2 বলি। সো সার্জারি পরবর্তীতে ফেজ 1 হচ্ছে রিকভারি, দেন হচ্ছে রেঞ্জ এবং মাসল স্ট্রেংথ গেইন করার এক সেকেন্ড ফেজ, নিউরোমাস্কুলার কন্ট্রোল ডেভেলপ করার ফেজ হচ্ছে 3 নাম্বার ফেজ। তো এই সময় আমরা ব্যালেন্স, মানে এটা হচ্ছে কি অনেকেরই ভয় কাজ করে সার্জারির পরে পা ফেলতে। তো আপনি যখন ক্র্যাচ রিমুভ করবেন, আপনি যখন নির কোনো সাপোর্টিভ ডিভাইসের ইউজ করতেছেন না, ওই ফেজটাতে আমরা এসে চিন্তা করি যে আমরা কিভাবে তাকে ব্যালেন্সটাকে তার ইমপ্রুভ করি, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন ড্রিলের মাধ্যমে আমরা এটাকে করার চেষ্টা করি। দেন আমাদের ফোর্থ ফেজ হচ্ছে গিয়ে রানিং অ্যাজিলিটি এবং ল্যান্ডিং। সাধারণত পেশেন্টরা এইটাতেই সবচেয়ে বেশি গাফিলতি করে। সাধারণত সেকেন্ড ফেজ শেষ হয়ে যাওয়ার পরেই মনে করে যে আচ্ছা আমার হাঁটু তো ঠিক হয়ে গেছে, কিন্তু তখনও পুরোপুরি স্ট্রেংথ ডেভেলপ করেনি, ব্যালেন্স ডেভেলপ করেনি। আপনি যে একটা জায়গা থেকে, উঁচু জায়গা থেকে লাফ দিয়ে নামবেন, আপনার হাঁটু পুরোপুরি হয়তো বা ওইটা নেওয়ার জন্য, ডাইনামিক স্ট্যাবিলিটি বলতে যে জিনিসটা আছে সেটা নেওয়ার জন্য তৈরি থাকে না। তো দেখা যায় যে সার্জারি পরবর্তী সময়ে সার্জনরা একটা পার্টিকুলার টাইম পর্যন্ত কিছু এক্সারসাইজ দিয়ে ছেড়ে দেয়। তো পেশেন্ট হয়তো বা ভেবে থাকেন যে এইটুকুই হয়তো বা তার জন্য এনাফ, বাট মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে 2 থেকে 3 বছর পরে তারা আবার এই হাঁটুর সমস্যায় ভুগছেন এবং আমাদের কাছে আসছেন। তার কারণ হচ্ছে তার রিহ্যাবিলিটেশন প্রসেসটা পুরোপুরি শেষ হয়নি। তো এটার জন্য হয়তোবা আপনাকে আরেকটু সময় হয়তোবা ধৈর্য ধরে ব্যয় করতে হবে। নট নেসেসারিলি যে আপনাকে কোনো থেরাপি সেন্টারে গিয়েই কাজগুলা করতে হবে, বাট গাইডটা ফলো করা ইম্পোর্টেন্ট। মানে আপনাকে একটা প্রপার গাইডেন্স এর মধ্যে দিয়ে যেতে হবে। নট নেসেসারিলি আপনাকে ফিজিওথেরাপি সেন্টার বা কোনো ক্লিনিকে গিয়েই এই কাজটা করতে হবে। বাট এটা রেগুলার থেরাপি সেন্টারে যাওয়ার থেকেও আপনাকে বেটার হবে যদি আপনি কোনো একজন থেরাপিস্টের আন্ডারে থেকে আপনি বাসায় কাজগুলা ফলো করতে পারেন। এটার জন্য কিছু গাইডেড এক্সারসাইজ আছে। অনেকেই মনে করেন যে ভাই আমি তো হাঁটতেছি, আমি তো দৌড়াইতেছি, বাট হাঁটা, দৌড়ানো ইটসেলফ কোনো খুব ভালো এক্সারসাইজের মধ্যে পড়ে না। আমরা এটার জন্য পার্টিকুলার গ্রুপ অফ মাসেলের স্ট্রেংথ বিল্ড আপের জন্য কিছু পার্টিকুলার এক্সারসাইজ সাজেস্ট করি। সো থার্ড ফেজের পরে থাকে হচ্ছে গিয়ে রিটার্ন টু স্পোর্টস। রিটার্ন টু স্পোর্টস এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যারা অ্যাথলেট তাদের জন্য এই ফেজটা আমরা নিয়ে কাজ করি। বাট যারা নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস করেন বা যিনি হয়তো বা অত স্পোর্টিং অ্যাক্টিভিটিস করেন না, তার ক্ষেত্রে অ্যাটলিস্ট ফেজ 3 পর্যন্ত কমপ্লিট করাটা খুব জরুরি। আমি আবারও বলতেছি, ফেজ 3 পর্যন্ত। ফেজ 3 তে কি কি আছে? আমার ব্যালেন্স, আমার স্ট্যাটিক ব্যালেন্স এবং ডাইনামিক ব্যালেন্স। কারণ আমাদের আসলে রাস্তাঘাট, আমাদের ট্রাফিক ব্যবস্থা সবকিছু মিলিয়ে আপনি যে আবার একটা উঁচু নিচু গর্তের মধ্যে পড়বেন না, এটা গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। আপনাকে যে একটা চলন্ত গাড়ি থেকে আপনাকে লাফ দিয়ে নামতে হবে না, এটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। সো এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা যেন আপনি প্রপারলি করতে পারেন এবং নতুন করে যেন ইনজুরিটা তৈরি না হয়, এই জন্য আপনাকে এই সতর্কতামূলক ব্যবস্থাগুলা গ্রহণ করতে হবে। তো আমি বলবো যে এইটার ব্যাপারে আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার এবং আমাদের দেশে এখন আসলে আমরা এই ধরনের সার্ভিস প্রপারলি প্রোভাইড করতে পারতেছি। আমাদের সাথে কাজ করে অনেক অ্যাথলিটই মাঠে কামব্যাক করছেন এবং তারা এলিট লেভেলে পারফর্মও করছেন। তো হোপফুলি আমরা আপনাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করতে যাচ্ছি এটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।